গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রায় 5 মাস পর ইউটিউব রেকর্ডিংয়ে এসেছি। প্রচুর ব্যস্ততার কারণে রেকর্ডিং করতে পারিনি। তো তোমাদের অনেক সাপোর্টস পেয়েছি, অনেক কমেন্টস পেয়েছি ভালো ভালো। তো আজকে আমি তোমাদের যে চ্যাপ্টার পড়াবো, প্রথমে থার্মোডাইনামিক্স 11-এর প্রথম ক্লাস, তাপগতিবিদ্যা। তো হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? তাপগতিবিদ্যা কী না, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সেই শাখা যেখানে তাপ শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর এবং যান্ত্রিক শক্তির তাপ শক্তিতে রূপান্তর এই বিষয়ে আলোচনা করা হয়। তাপগতিবিদ্যা হচ্ছে তাপ শক্তির থেকে যান্ত্রিক শক্তির রূপান্তর এবং যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করা হয় যে পদার্থবিজ্ঞানের শাখায়, তাকে বলছে তাপগতিবিদ্যা। ওকে, তো প্রথমে আমাদের বেসিক কনসেপ্টস দরকার। তাপগতিবিদ্যা সম্বন্ধে বেসিক কনসেপ্টস প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে তাপগতীয় সংস্থা, থার্মোডাইনামিক সিস্টেম। তাপগতীয় সংস্থা, থার্মোডাইনামিক সিস্টেম। তাপগতীয় সংস্থাটা কি না, যে সমস্ত সংস্থাগুলি প্রযুক্ত তাপের অধীনে কার্য করে, যে সমস্ত সংস্থাগুলো প্রযুক্ত তাপের অধীনে কার্য করে তাদের বলে তাপগতীয় সংস্থা। কেমন? এই তাপগতীয় সংস্থা হচ্ছে 3 প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে বিচ্ছিন্ন সংস্থা, বিচ্ছিন্ন সংস্থা। আর নাম্বার 2 হচ্ছে বদ্ধ সংস্থা। আর নাম্বার 3 হচ্ছে মুক্ত সংস্থা। বিচ্ছিন্ন সংস্থাটা কি না, বিচ্ছিন্ন সংস্থা হচ্ছে এই সংস্থাটি কি করে না, পরিবেশের সঙ্গে ভর ও শক্তি কোনোটির আদান প্রদান করে না। মানে এই সংস্থায় কি হয়, পরিবেশের সঙ্গে ভর ও শক্তি কোনোটির আদান প্রদান ঘটে না। এটা হচ্ছে বিচ্ছিন্ন সংস্থা। একটা এক্সাম্পল দিতে পারি। ধরো সাপোজ থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স হচ্ছে এমন একটা সংস্থা যেখানে কোনো বস্তু আমরা রাখি, গরম বস্তু, অনেকক্ষণ গরম থাকে, অর্থাৎ পরিবেশের সঙ্গে এখানে ভর এবং শক্তি তার কোনো কিছুর আদান প্রদান ঘটছে না। থার্মোফ্লাক্স। বদ্ধ সংস্থা কি? এই সংস্থায় কি হয়, পরিবেশের সঙ্গে কেবলমাত্র শক্তির আদান প্রদান ঘটে, শক্তির আদান প্রদান ঘটে, ভরের আদান প্রদান ঘটে না। কেবলমাত্র পরিবেশ মানে ভরের আদান প্রদান ঘটে না। তাহলে বদ্ধ সংস্থায় পরিবেশের সঙ্গে কেবলমাত্র শক্তির আদান প্রদান ঘটে, ভরের আদান প্রদান ঘটে না। যদি এক্সাম্পল দিই আমরা, তার বলতে পারো যে স্ট্রিট ল্যাম্প। এখন দেখবে সিটিতে, স্মার্ট সিটি বা সিটিতে স্ট্রিট ল্যাম্প যেগুলো, তারা কিন্তু শক্তির আদান প্রদান ঘটায় পরিবেশের সঙ্গে, ভরের আদান প্রদান ঘটায় না। ওকে। আর ওপেন সিস্টেম হচ্ছে পরিবেশের সঙ্গে ভর ও শক্তি উভয়ের আদান প্রদান ঘটে এই সংস্থায়। ভর এবং শক্তি উভয়ের আদান প্রদান ঘটে, এটা হচ্ছে ওপেন সিস্টেম, মুক্ত সংস্থা। এটা কি? এটা হচ্ছে মানে লাংস, ফুসফুসের যে রেসপিরেটরি সিস্টেম, লাংস রেসপিরেটরি সিস্টেম। লাংস রেসপিরেটরি সিস্টেম, যে ফুসফুসের যে আমাদের মানে শ্বাস যে ব্যবস্থা, ফুসফুসের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই,
তার যে ব্যবস্থা সেটা হচ্ছে বোথ মানে হিউম্যান অ্যান্ড অ্যানিম্যালস লাংস রেসপিরেটরি সিস্টেম, এটা হচ্ছে পরিবেশের সঙ্গে ভর এবং শক্তি কোনোটি উভয়ের আদান প্রদান ঘটে। ওকে, এটা ছিল তাপগতীয় সংস্থা, যেটা আমরা আজকে পড়ালাম। নাম্বার 1 তাপগতীয় সংস্থা। নাম্বার 2 হচ্ছে তাপগতীয় চলরাশি। তাপগতীয় চলরাশি বা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। তাপগতীয় চলরাশি এটা হচ্ছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল, 2 প্রকার। মানে যে সমস্ত চলরাশিগুলি দ্বারা তাপগতীয় সংস্থার অবস্থা প্রকাশ করা হয় তাকে বলে তাপগতীয় চলরাশি। থার্মোডাইনামিক ভ্যারিয়েবল অর প্যারামিটার্স 2 প্রকার। একটা হচ্ছে সংকীর্ণ চলরাশি, ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। নাম্বার 2 ব্যাপক চল, এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। এক্সটেন্সিভ সংকীর্ণ চল হচ্ছে এই চলরাশিগুলো কি করে না, তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে না। তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে না, সংকীর্ণ চল। যদি এক্সাম্পল আমরা দেখি সংকীর্ণ চলের, তাহলে আর এটা কি ব্যাপক চল কি, এটা হচ্ছে তাপগতীয় সংস্থায় থাকা সেম স্টোরি হবে। তাপগতীয় সংস্থা থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে, এবং তাপগতীয় সংস্থা থাকা পদার্থের পরিমাণ এবং ভরের উপর মানে ভরের সঙ্গে সমানুপাতিক, এটা হচ্ছে ব্যাপক চল। তো সংকীর্ণ চল যদি আমরা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে চাপ, উষ্ণতা, সংকীর্ণ চল। প্রযুক্ত বল, পৃষ্ঠটান, এগুলো সব সংকীর্ণ চল। ঘনত্ব, আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট, এগুলো সংকীর্ণ চল। ভরের উপর নির্ভর করে না। যেমন ধরো তড়িৎচালক বল, একটা বৈদ্যুতিক কোষের তড়িৎচালক বল, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ দি ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস। হোয়ারাজ ব্যাপক চল এক্সাম্পল কি? ধরো একটা টানা তারের ক্ষেত্রে লেন্থ, প্রস্থচ্ছেদ, আয়তন, একটা সংস্থার আয়তন, মোট ভর, এগুলো হচ্ছে ব্যাপক চল। যেমন ধরো এগুলো হচ্ছে কি না, তাপগতীয় সংস্থা থাকা পদার্থের পরিমাণ বা ভরের সঙ্গে সমানুপাতিক, ভরের উপর নির্ভর করে। তাপগতীয় সংস্থা থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে। আর এখানে আমরা বলেছি যে সংকীর্ণ চলে নির্ভর করে না। তাহলে যদি এক্সাম্পল আমরা দেখি আরও, তাহলে কী হবে না, অভ্যন্তরীণ শক্তি, এনট্রফি, এখানে একটা টার্ম আমরা বলবো এনট্রফি, বা ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধান হচ্ছে ভরের সঙ্গে কণাগুলির ভরের সঙ্গে সমানুপাতিক। দেয়ার আর সো মেনি এক্সাম্পল, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম। তো এটাই হচ্ছে তোমার সংকীর্ণ চল এবং ব্যাপক চল। নাম্বার 2। নাম্বার 3 যেটা আজকে বলবো তোমাদের আমি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি।
নাম্বার 3 হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ডিনোটেড বাই ক্যাপিটাল ইউ। হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি? না, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপগতীয় সংস্থায় থাকা, এটা হচ্ছে তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের কণাগুলির স্থির শক্তি ও গতিশক্তির সমষ্টি। তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের কণাগুলির গতিশক্তি এবং স্থির শক্তির মোট সমষ্টি হচ্ছে সংস্থার অভ্যন্তরীণ শক্তি। এবং দেখা যায় অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, চাপ এবং আয়তনের উপর নির্ভর করে না। মানে এটা পদার্থের থার্মাল মোশন, তাপীয় গতির উপর নির্ভর করে। আর অভ্যন্তরীণ শক্তি কিন্তু পরিমাপযোগ্য নয়, পরিমাপ করা যায় না। মানে একটা সংস্থার প্রকৃত অভ্যন্তরীণ শক্তি পরিমাপযোগ্য নয়, কেবলমাত্র তার পরিবর্তনটা আমরা মাপতে পারি, কেবলমাত্র তার পরিবর্তন পরিমাপ করা যায়। একটা সংস্থার অভ্যন্তরীণ শক্তি পরিমাপযোগ্য নয়, কেবলমাত্র তার পরিবর্তনটা পরিমাপযোগ্য। যদি আমরা একটি দেখি সাইক্লিক প্রসেস, আবর্ত প্রক্রিয়া, তো আবর্ত প্রক্রিয়ায় কি হয় না, আবর্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। আবর্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। অর্থাৎ আবর্ত প্রক্রিয়া মানে যে প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, এক বা একাধিক পদ্ধতির শেষে পুনরায় তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। আর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ। গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি লিকুইড বা সলিডের মানে কণাগুলির চেয়ে বেশি হয়। গ্যাসের অণুগুলির অভ্যন্তরীণ শক্তি সবচেয়ে বেশি হয়। কারণটা কি না, কারণ হচ্ছে গ্যাসের অণুগুলির পোটেনশিয়াল এনার্জি, স্থির শক্তি ন্যূনতম হয়। গ্যাসের অণুগুলির শক্তি হচ্ছে টোটালটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, স্থির শক্তি ন্যূনতম হচ্ছে, মানে ঋণাত্মক হয়। তাই গ্যাসের অণুগুলির ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সবচেয়ে বেশি। 3 নম্বর। নাম্বার 4, যেটা তোমাদের বলবো আজকে, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ল ইন থার্মোডাইনামিক্স। দিস ইজ জুলের সূত্র। জুলস ল। বিজ্ঞানী জেমস জুল পরীক্ষা দ্বারা দেখান যে তাপগতীয় সংস্থায় মানে কোন তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকার্য উৎপন্ন তাপের সমানুপাতিক হয়, বা উৎপন্ন তাপ কৃতকার্যের সমানুপাতিক হয়। জুলের সূত্রটা কি না, তাপগতীয় প্রক্রিয়ায় উৎপন্ন তাপ, কোন তাপগতীয় প্রক্রিয়ায় উৎপন্ন তাপ কি হচ্ছে না, কৃতকার্যের সমানুপাতিক হয়। দিস ইজ জুলস ল। দ্যাট মিনস W ভ্যারাইজ H, তাহলে ওর W ইকুয়াল টু JH। যে সমান ধ্রুবক, যেকে বলা হয় জুল ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যের ভ্যালু সিজিএস সিস্টেমে হয়, তোমাদের আগে বলা হয়েছে সেকেন্ডারি সেকশনে, 4.2 × 10⁷। যে মানে কি W/H, যে মানে হচ্ছে W/H, ফলে এর ইউনিটটা হয়ে যাবে কার্যের ইউনিট বাই তাপের ইউনিট।
কার্যের ইউনিট সিজিএসে কত আর্ক, আর তাপের ইউনিট হচ্ছে ক্যালোরি সিজিএস সিস্টেম। তাহলে জের স্পেশাল ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, বাট এসআই সিস্টেমে জের ভ্যালুটা হচ্ছে কত না 4.2 জুল, আবার 1 ক্যালোরি মানে 4.2 জুল। সো জে ইকুয়াল টু অনলি 1। এসআই সিস্টেমে জে ইকুয়াল টু কেবলমাত্র 1, নো ইউনিট, কোনো ইউনিট হবে না। ওকে, নো ইউনিটস। তাহলে রিমেম্বার দ্যাট এসআই সিস্টেমে জের ভ্যালু হচ্ছে 1, আর সিজিএস সিস্টেমে জের ভ্যালুটা দেওয়া আছে। তো 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি, এটা জুলের সূত্র। এটি প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্রের বিশেষ রূপ। এটি প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্রের একটি বিশেষ রূপ। তাই বিজ্ঞানী ক্লসিয়াস এই সূত্রটিকে অন্য রূপে উপস্থাপিত করেন। দ্যাট ইজ, যেটা আমরা 5 নম্বর বলবো, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, হুইচ ইজ নোন অ্যাজ ক্লসিয়াস ইকুয়েশন, ক্লসিয়াস সমীকরণ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্যাট ইজ ক্লসিয়াস সমীকরণ। সেটা কি না, ক্লসিয়াস পরীক্ষাদার দেখতে পান যে কোনো তাপগতীয় সংস্থায় প্রযুক্ত তাপ দুটি খাতে ব্যয়িত হয়। এর একটি অংশ সংস্থার অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, আর বাকি অংশ কি করে না বাহ্যিক কার্য সম্পন্ন করে। তাহলে কি বললাম, তাপগতীয় প্রথম সূত্র না, কোনো তাপগতীয় সংস্থায় প্রযুক্ত তাপ, কোনো তাপগতীয় সংস্থায় প্রযুক্ত তাপ কি করে না সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কার্য সম্পন্ন করে। দ্যাট মিন্স প্রযুক্ত তাপ, অ্যাপ্লাইড হিট ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস এক্সটার্নাল ওয়ার্ক ডান। ওকে, বাহ্যিক কার্য। তাহলে প্রযুক্ত তাপ মানে ধরো DQ, আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ধরো DU, আর বাহ্যিক কার্য ধরো DW। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। আমরা এক্ষুনি প্রমাণ করব যে গ্যাসীয় সংস্থার ক্ষেত্রে তাপগতীয় সংস্থা হচ্ছে কি না কোনো পাত্রে রাখা আবদ্ধ গ্যাস, কোনো পাত্রে যদি আমরা আবদ্ধ গ্যাসকে আবদ্ধ রাখি, সেটা একটি তাপগতীয় সংস্থা হিসেবে কাজ করে। তো সেটা আমরা বলতে চাইছি যে গ্যাসীয় সংস্থায় প্রমাণ করা যায়। আমি জাস্ট এরপর প্রমাণ করব কি না কৃতকার্য হচ্ছে DW সমান PdV। গ্যাসীয় সংস্থার ক্ষেত্রে DW সমান PdV। সো দিস ইকুয়েশন ক্যান বি চেঞ্জ ইন দ্য ফর্ম du plus PdV। The dq equal to du plus PdV। তাহলে দিস ইজ ক্লসিয়াস ইকুয়েশন বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটি প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্রের বিশেষ রূপ। এটি প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো এর লিমিটেশন কি, সীমাবদ্ধতা কি?
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে লিমিটেশন। তাহলে প্রথম সূত্রের সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। নাম্বার 1, এখানে শক্তি রূপান্তর কোন পথে হবে, শক্তি রূপান্তর কোন পথে হবে তা এই সূত্র থেকে জানা যায় না। শক্তির রূপান্তর কোন পথে হবে তা জানা যায় না, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানা যায় না। নাম্বার 2, শক্তির বা প্রযুক্ত তাপের কতটা অংশ, প্রযুক্ত তাপের কত অংশ শক্তিতে রূপান্তরিত হবে, মানে কত অংশ শক্তিতে রূপান্তরিত হবে তা জানা যায় না, তা জানা যায় না। তো এইসব কারণের জন্য তাপগতিবিদ্যার আর একটি সূত্র প্রতিষ্ঠিত হয়, যাকে বলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তা শক্তি রূপান্তর কোন পথে হবে তা এই সূত্র থেকে জানা যায় না। প্রযুক্ত তাপের কত অংশ শক্তিতে রূপান্তরিত হবে তা জানা যায় না। বা এখানে কোনটি উৎস, তাপের উৎস এবং কোনটি তাপের গ্রাহক সেটা বোঝা যায় না। এইসব কারণের জন্য তাপগতিবিদ্যার আরেকটি সূত্র প্রতিষ্ঠিত হয়, যাকে বলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা বলছিলাম, সেটা হচ্ছে গ্যাস দ্বারা সম্পাদিত কার্য। আমরা যেটা দেখালাম, এখন দেখাবো যেটা হচ্ছে গ্যাস দ্বারা সম্পাদিত কার্য, দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তো এর জন্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট নিতে হবে, যেখানে গ্যাস থাকবে। ধরো একটা পিস্টন, এই পিস্টনে গ্যাস আছে, গ্যাসের প্রাথমিক আয়তন ধরো মনে করো V1, গ্যাস আছে, আর গ্যাসের চাপ ধরো P, এখানে চাপটা P গ্যাসের। আর এইটা একটা কী দেওয়া আছে না, এই যে পিস্টনটা একটা সিলিন্ডারকে একটা পিস্টন দ্বারা আবদ্ধ করা আছে। এই পিস্টনটা হচ্ছে ফ্রিকশনলেস, মানে ঘর্ষণহীন চলমান, মুভেবল পিস্টন। মানে এই পিস্টনটা ঘর্ষণহীনভাবে চলতে পারে, ফ্রিকশনলেস মুভেবল পিস্টন। এবার যদি আমরা গ্যাসটিতে তাপ সরবরাহ করি তাহলে কী হবে, গ্যাসটি স্থির চাপে প্রসারিত হবে, তার আয়তনটা বাড়বে। ফলে কী হবে, পিস্টনের সরণ হবে। ধরো পিস্টনের সরণটা হয়েছে dx, তাহলে এখন পিস্টন চলে এসছে ধরো সাপোজ এই পজিশনে, পিস্টনের সরণ হচ্ছে dx, অন্তিম আয়তন ধরো V2, বা যেন বলতে পারি প্রাথমিক আয়তন V আর অন্তিম আয়তন V প্লাস dV। তাহলে আয়তনের পরিবর্তন কত হলো, V2 মাইনাস V1 মানে dV। ওকে, তো এখানে আমরা জানি যে ধরো এটা সিলিন্ডার, ধরো সিলিন্ডারের এরিয়া বা পিস্টনের প্রস্থচ্ছেদ, এই এরিয়া হচ্ছে এখানে ধরো পিস্টনের এই এরিয়াটা, এরিয়া অফ দ্য সিলিন্ডার, এরিয়া অফ দ্য সিলিন্ডার হচ্ছে ধরো সাপোজ এরিয়া, ধরো এই এরিয়াটা হচ্ছে এ, এরিয়া হচ্ছে এ, ক্ষেত্রফল এ হচ্ছে এরিয়া অফ দি পিস্টন। তাহলে আমরা জানি যে P ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, P সমান ফোর্স বাই এরিয়া, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে পিস্টনের সরণ যদি dx হয় তাহলে এই গ্যাসের আয়তন বৃদ্ধি হয়েছে, এই পোর্শনটা আমি ট্রেস্ট করছি এরিয়াটা, গ্যাসের আয়তন বৃদ্ধি হচ্ছে a dx, আয়তন বৃদ্ধি হচ্ছে a dx, দ্যাট মিনস dv। তাহলে আমরা কি বললাম, তাহলে কৃতকার্য করতে হবে বল ইন্টু সরণ, বল হচ্ছে F আর সরণ হচ্ছে dx, তাহলে F dx, আবার F মানে P ইন্টু a dx, দ্যাট মিনস P ইন্টু dv। ওকে, তাহলে কী বললাম, ধরা যাক একটি চোঙের মধ্যে সিলিন্ডার, ধরা যাক একটি চোঙের মধ্যে কি আছে না
একটা চোখের মধ্যে আমরা কি করেছি না একটা ওই গ্যাস, কিছু পরিমাণ গ্যাসকে, একটা চোখের মধ্যে কিছু পরিমাণ গ্যাস, সে অ্যামাউন্ট ভি অ্যামাউন্ট অফ গ্যাস কি V1, কিছু পরিমাণ গ্যাসকে কি করা হয়েছে না ঘর্ষণহীন চলমান পিস্টন দ্বারা আবদ্ধ রাখা আছে, এবার কি করা হবে, এখন গ্যাসটিতে তাপ সরবরাহ করা হবে, লিখেছি আমরা। এখন গ্যাসটিতে তাপ সরবরাহ করলে গ্যাসটি কি হয় না স্থির চাপে প্রসারিত হয়, ধরা যাক এর ফলে পিস্টনের সরণ, দেখো পিস্টনটা সরেছে, এখানে পিস্টনের যেহেতু গ্যাস কার্য করেছে তো পিস্টনের ঊর্ধ্বমুখী সরণ হয়েছে dx, ধরা যাক এর ফলে পিস্টনের সরণ হচ্ছে dx, ওকে, তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, কৃতকার্য যদি আমরা বলি, ধরো কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, কৃতকার্য সমান বল ইন্টু সরণ, তাহলে কৃতকার্য যদি আমরা বলি DW, তাহলে F ইন্টু সরণটা dx, তাহলে দেখো F মানে প্রেসার ইন্টু এরিয়া, দেখো প্রেসার ইন্টু এরিয়া dx, ওকে, তাহলে DW সমান কী হয়ে গেল প্রেসার ইন্টু এ dx, ক্ষেত্রফল ইন্টু লেন্থ মানে এখানে হচ্ছে সরণটা, তাহলে ভলিউম, তাহলে dv, তাহলে DW সমান P dv, ওকে, বা বলতে পারি এটা হচ্ছে আমাদের DW সমান P dv, দ্যাট মিন্স dv মানে P ইন্টু V2 মাইনাস V1, দেখো dv মানে হচ্ছে কি V2 মাইনাস V1, তাহলে এখানে রিমেম্বার দ্যাট ওয়ার্ক ডান হচ্ছে চাপ ইন্টু মানে আয়তনের পরিবর্তন, চাপ ইন্টু আয়তন না কিন্তু, ওকে, তার এখন তার বলতে পারি আয়তন পরিবর্তন V1 থেকে V2 হলে মোট কার্য তখন কী করতে হবে, W ইকুয়াল টু ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রাল DW, তাহলে P তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রাল DV, তাহলে V1 টু V2, তাহলে কত হয়ে গেল না এখানে এটা হয়ে গেল P ইন্টু V2 মাইনাস V1, তাহলে এটাই ছিল গ্যাস দ্বারা সম্পাদিত কার্য। এক্ষেত্রে গ্যাস কি করছে না, এক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ হচ্ছে, তাহলে গ্যাসের আয়তন প্রসারণের জন্য গ্যাস কার্য করে, ওকে, এক্ষেত্রে আয়তন প্রসারণের জন্য গ্যাস কার্য করে, তাই গ্যাস দ্বারা কৃতকার্য হয় ধনাত্মক, ওকে, গ্যাস দ্বারা কৃতকার্য হয় ধনাত্মক। তাহলে দেখো আমরা বলছি যে আয়তন প্রসারণের জন্য গ্যাস কার্য করছে, তাই গ্যাস দ্বারা কৃতকার্য হয় ধনাত্মক, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, সো ওয়ার্ক ইজ পজিটিভ। আর যদি উল্টোটা হতো, যদি গ্যাসের সংকোচন হতো, তখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে সিস্টেমের উপর কার্য, মানে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস মানে গ্যাসকে সংকুচিত করতে কৃতকার্য, তখন কিন্তু কৃতকার্য তো নেগেটিভ হতো, যেহেতু এখানে গ্যাসের প্রসারণের জন্য গ্যাস কার্য করে, সো ওয়ার্ক ডান ইজ পজিটিভ। আর এর উল্টোটা যদি হতো, গ্যাসের সংকোচন হতো, তখন ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, সেক্ষেত্রে কৃতকার্য নেগেটিভ হতো, ওকে। আমি আজকে এই ক্লাসটা, প্রথম ক্লাস আজকে একটু এখানেই শেষ করলাম, নেক্সট ক্লাস ফলো করো, তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।